আমার ওয়াইফ আর আমি কয়বার সম্পর্ক করতাম আমার মায়ে বলতো। এবং এটা নিয়ে আপনার শাশুড়ি হ্যাঁ, আমার শাশুড়ি বিচার বসাইছে। আমার টাকা না থাকার কারণে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সে একবার না দুইবার। ওকে আগে ছিল 10 লাখ টাকা মহারণা, পরে 15 লাখ টাকা মহারণা কইরা ওর যে শর্ত ছিল সমস্ত শর্তগুলো মানে নিছি আমি। বাপ মায়ে কোনো আবার রাজি হয় না। শর্ত ছিল আমাকে ঢাকা রাখতে হবে, আমাকে তোমাদের বাড়িতে নিতে পারবা না, জোর পূর্ব করে তোমাকে বাড়িতে নিতে পারবা না, মনে চালিয়ে যাবো তাহলে যাবো না, আর আমাকে ঢাকা শহরে রাখতে হবে, মানে কখনো প্রেশার করে তোমাদের এলাকা নিতে পারবো না। আমারে অনেক শর্ত ছিল। তারপরে তোমার বাসায় তোমার বাপ মায় ব্যতীত অন্য কেউ আসতে পারবো না, তোমার বাপ মা আসলে পরে আমার পারমিশন নিয়ে আমার বাসায় আসতে হইব, তারপরে তুমি আমাদের বাড়িতে যেতে পারবা না, আমাকে পড়াশোনার বিঘ্ন ঘটাতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো, আমার স্বাধীনতা দিতে হইব, এরকম বলে 10-15 শর্ত। আমি সমস্ত শর্তগুলো মেনে নিছি। তার বাপ মায়ের তো রাজি করা পারি না। তখন বাপ মায়ের করলাম চল আব্বা কোর্টে যাইতে হবো না, উকিলের চেম্বার যায় একটা করে সামান্যভাবে করতে হইব। তখন আগে ছিল 10 লাখ টাকা, পরে 15 লাখ টাকা মহারণা দিয়া বাপ মায়েরে অনেক কষ্ট করে বাপরে বাপরে যে মানে কতটা কষ্ট পাইছে সে আর রাজি হবো না। 15 লাখ টাকা দিব কোন জায়গা থেকে, তুই কামাই করিস কয় টাকা, তুই 15 লাখ টাকা কোন হিসাবে দিবি? বিয়ে করলে কি এত টাকা মহারণা ধার্য করতে হয় না? 10 লাখ টাকা করার পর 15 লাখ টাকা ধার্য করার পরে সে আমার আবার নতুন করে আর বাপরে আয়নার পরে ওই 3 মাস থাকি, তারপর ঘুরে আনা যায়। 1.5 মাস না 2 মাসের মধ্যে মোটামুটি আবার নতুন করে বিবাহ করে রেখে। তারপর ডিভোর্স দিল কবে? প্রথমবার ডিভোর্স হাত ভাঙার পরে আমার ডিভোর্স দিছে প্রথমবার। কি বলে দিছে? আমি মাল সোনা নিলাম কিসের জন্য? আমার হাত ভাঙা। আমার শ্বশুর আমার শাশুড়ি বুঝাইছে এই ছেলে আর জীবনে কিছু করতে পারবে না, যা ইনকাম করছি গুছাই রেখে আমার ওয়াইফরে দিয়ে দিছি। আল্লাহর কসমকে বলতেছি, আমাকে ওই ফ্যান ভাঙছিলাম না ওই দিনকে বিচারে কইতেছে করতে হইব এত জুলুম। আমার ওয়াইফ তো একটু মোটা সোটা ছিল, সে মনে আসলে আমার সাথে মানে ওইরকম সম্পর্কটা সে মানে পারতো না। ফ্যাট ছিল মোটা মানুষ, এমনি তো চাহিদা কম থাকে, আর আমি তো হ্যাংলা পাতলা, আমার চাহিদা বেশি ছিল। আমি কি একবার সম্পর্ক করবো না 2বার করবো? আমার মনে যতবার আমি তাই করবো। আমার শাশুড়ি পারমিশন করতে হইব, তারপরে জোর করতে পারবো না, তারপরে হচ্ছে তুমি আমার মেয়ের উপর জুলুম করতে পারবে না, আপনি মেয়ে ফজর নামাজ পড়ে না। এই কথা কইছি। আমার ওয়াইফ কয় কি কয় তুই না রাত্রে সম্পর্ক করলি, মা বাবার সামনে ওপেনে কয় তুই সম্পর্ক করলি, আমাকে সম্পর্ক করলি কি নামাজ পড়া যায় না? কথা এক কথা 2 কথা না, কয় কুত্তার বাচ্চা তুই আমার এখানে বকা দেয়, কয় কুত্তার বাচ্চা তুই এই মাসে 1000 টাকা কম দিচ্ছিস কিসের জন্য? আমি কিন্তু ওয়াইফে বুঝাই বলছি, দেখো আমার কাছে টাকা নেই, কে আমার ফ্যামিলির অবস্থা ভালো না, এখন তোমারও তো অবস্থা ভালো, আর ও টিউশন করে 8-9 হাজার টাকা কামাই করতো, ওই টাকাগুলো ওই খরচ করতো, আমি একটা নিতাম না। আমার টাকাগুলো ও খরচ করতো, আমার বাসায় সমস্ত টাকাগুলো খরচ করতাম। ও বলতে ওই কুত্তার বাচ্চা তুই এই মাসে 1000 টাকা কম দিচ্ছিস কিসের জন্য? মায়ও কিছু করলো না, বাবাই কিছু করলো না। আমাকে আমার বউ ওরকম না দইরা ভিতর নিয়ে ফ্যানে যে চার্জার ছিল না ব্যাটারি, স্যার এমন করে মাথা আঘাত করে, এখানে আঘাত করছে 3 থেকে 4টা। 6,000 টাকা ফ্যানের এত অনেক 5 কেজি দেবো মিনিমাম। আঘাত করার পরে ও রাগটা করে আমাকে মারে আমাকে রুমে ফালাতে ও চলে যায়, ওর বাপ ওর বোন ওর মায় চলে যায়। তখন আমার শ্বশুর একটা বিচার করলো না, ওই তুই স্বামীর শরীর আদিল কিসের জন্য, এটা থাপড়ও দিল না, কিছুই করলো না। আমার শাশুড়ি কিছু করলো না, আমার শ্বশুরও কিছু করলো না। আমার টাকা না থাকার কারণে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। সে একবার না 2বার ডিভোর্স দিয়েছে, একমাত্র আমার টাকা না থাকার কারণে। আমি স্টুডেন্ট থাকাকালীন আমি মসজিদ ইমামতি করতাম আর কাজ করতাম, প্রাইভেট কার চালানো শিখতাম। তখন থেকে ইমামতি করার পরে আমি আলিম শেষ করে ফাজিলে ভর্তি হই। তখন আমি মোটামুটি আমি লাইসেন্স প্লাস আমি হাতের কাজ অনেক দক্ষ হয়ে যাই। প্রাইভেট কাজ শিখছি, বেকও চালাই পারি, তারপর কেরেন চালাই পারি। মোটামুটি আমার স্কিল আমি নিজেকে তৈরি করছি। আমি জানি আমি ভালো স্টুডেন্ট না, ওরকম একদম ভালো না একদম খারাপ না, মিডিয়াম স্টুডেন্ট। এখন আমি এই 2টা কাজ শিখছি। কাজ শেখার পরে আমি পাবনা রূপপুরে একটা জব পাই, ইমামতি করে পাই। তখন আপনার 1500 থেকে 1200 টাকা। তখন থেকে আমি 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাস ইনকাম করতাম। ইমাম থাকা অবস্থায় না? ইমাম থাকার অবস্থায় আমি প্রাইভেট কাজ চালানো শিখছি। শেখার পরে তারপর আমি কেরেন চালানো শিখছি।
মানে ইমামের চাকরি ছাড়ার পরে আপনি চলে গেলেন হচ্ছে রূপপুরে। জি 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 তখন 70,000 থেকে 80,000 টাকা জি, আপনার প্রতি income। মান্থলি আমি ইনকাম করতাম। এরপরে বিয়ে করলেন কি তারপরে? তারপরে আপনার ফাজিল ফার্স্ট ইয়ার পড়াশোনা করি, তখন রূপপুর থেকে পাবনা রূপপুর থেকে আমি পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা শেষ করার পরে লাস্ট দিন আমি আমাদের ক্লাসে কে কে ভর্তি হইলো, তখন থেকে একটা মেয়ে কণ্ঠ অনেক সুন্দর, মানে ওর কথা বুঝে আমার মানে একটা ভালো লাগা কাজ করছে। তারপর কাছে গেছি, কথা বলছি, কথার পরে আমি আর কখনো কোনো মেয়েকে পাত্তা দিতাম না, কোনো বিষয়ে কোনো মেয়েকে পাত্তা দিতাম না, অ্যাকসেপ্ট করতাম না। মানে একটু নিজের নামাজ কালাম পড়তাম, আল্লাহ আল্লাহ করতাম, কোনো মেয়ের প্রতি আমার আসক্তি ছিল না। কেমন যেন ওই মেয়ের প্রতি একটা আমি আসক্ত হয়ে গেল। আসক্ত হওয়ার পরে তারপরে আমি ওর মাদ্রাসায় পড়াশোনা করি, আমি পাবনার থেকে আসছি। তারপর মাদ্রাসায় ছিলাম, তার পরের দিন ও মেয়ে করলো কি, তাদের বাড়িতে রপ্তানি ইপিজেড, তারা হচ্ছে ধনী মানুষ, আমি গরিব মানুষ, তারা ধনী মানুষ, এটাই মূল কারণ। তারপরে টাকা দেওয়ার জন্য আসা বলছে, আমি কথা বলছি, কথা বলার পর ভালো লাগছে, আমি বলছি আপনার নাম্বারটা দেন না। সে সুন্দর করে হাত মোজা পা মোজা করতো, তারপর সুন্দর করে হাতটা খুলে টাইপ করে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল। দেওয়ার পরে আমি কোনো মেয়েকে কখনো পটাতে পারি না, মানে মেয়েদের সাথে কথা বলতে পারি না। আমার এক বড় ভাই ছিল, ও আবার ভালো মানে মেয়েদের সাথে কথা বলতে পারে বা চ্যাট করতে পারে। ও মোটামুটি চ্যাট করে দেওয়ার পরে ও লোকেশনটা, আমার লোকেশনটা ওর লোকেশন বলে দিছে। হওয়ার পরে তারপরে হচ্ছে আমি বলছি, ওরা বলছে কি আমরা 2 ভাই 1 বোন, অথচ কিন্তু ও কিন্তু বুঝতেছে আমি SMS করতেছি। মেয়েটা আস্তে আস্তে করার পরে অনেক দিন কথা বলি, তারপরে আমি পাবনার রূপপুরে চলে গেছি। তখন কথা বলতে বলতে একটা ভালো লাগার কাজ করলো, 2 থেকে 2.5 মাস চ্যাট করলাম। তারপরে আপনি বলে যে আপনি কী কাজ করেন, আমি এই কেরেন চালাই। প্রতি মাসে আমি 70 থেকে 80 টাকা কামাই করতে পারি। ইমামতি করে পাইতাম আমি 1200 থেকে 1500 টাকা। আল্লাহ কি রহমত, আমি 70 থেকে 80 টাকা প্রতি মাসে কামাই করতে পারি। আমি একটা পর্যায়ে গেছি, ফরেনারদের সাথে কাজ করি, পাবনা রূপপুরে ওই যে রাশিয়ানদের সাথে তখন ভালো অ্যামাউন্ট আসে। মেয়েও মোটামুটি আমার প্রেমে মোটামুটি আসক্ত হয়ে গেছে। আমি ওকে বলছি, দেখো আমি কিন্তু গরিব, তোমরা তো ধনী মানুষ, তোমাদের সাথে আমার যায় না। এখন কয় কি আমার গরিব ছেলে পছন্দ। তার আমাকে অ্যাটাক করার কারণ কি, সে বলে কি আমার গরিব ছেলে পছন্দ। তখন কিন্তু আমার বাড়ি হচ্ছে দৌলতপুর, মানিকগঞ্জ, নদীর উপারে আমার বাড়ি। আমরা কিন্তু গরিব মানুষ, ওদের বাড়ি হচ্ছে 6 তলা, প্রতি মাসে 2-2.5 লাখ টাকা বেতন মানে ভাড়া পায়, আমরা তো এত টাকা পাই না। তখন আমরা দেখছে ভালো, আমার বন্ধু বান্ধবকে শুনছে, না হুমায়ুন তো অনেক ভালো ছেলে, কোনো মেয়েদের সাথে তার কোনো কানেক্টেড নাই, সে অনেক ভালো একটা ছেলে। আমার বন্ধু বান্ধবের কাছে শুনে সে আরও আমার প্রতি আর আমি প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা প্রতি মাসে কামাই করি। কামাই করার পরে সে বলতে, দেখা হইলো কবে? দেখা তখন কিন্তু SMS হইতো, মাদ্রাসা একসাথেই পড়াশোনা করি। মানে প্রেমের পরে দেখা হইলো কবে? বলতেছি স্যার, SMS করার পরে আমি পাবনার উপর থেকে আসার পরে সে বলতেছে কি তুমি আমাদের এলাকায় আসো, ইপিজেটে আসো। আমি তো একটা অন্যরকম কাজ করতেছে, মাদ্রাসা থেকে ওর জন্য লিচু নিয়ে আসলাম, আনার পরে খাওয়াইলাম। অ্যাট ফার্স্ট ওর সাথে দিনে দেখা করি, ওদের বাড়ির থেকে একটু ফাঁকে রপ্তানি গেটেও আসছে, ফোন দিয়েছে। যাওয়ার পরে আমি শার্ট প্যান্ট পরে গেছি, মানে রাস্তা পার হয়ে যায়, গাড়ি আসতেছে, আমি গাড়ি ওভারটেক করে আমি ওকে নলকে দেখা করার জন্য আসছি। আর সে আমাকে মানে হাত ধরছে, তারপরে মানে আমাকে জড়াই ধরছে, আমিও জড়াই ধরছি। যাওয়ার পরে ওই দিনকে রেস্টুরেন্টে গেলাম, ওদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। এ ফাঁকে ওর মাইকেও নিয়ে আসছে, আমাকে বুঝতে দেয় নাই, নিয়ে আসছে। আসার পরে ওর মাইও আমাকে দেখছে, দেখার পরে সব কিছু পারফেক্ট। তারপরে বলতেছে কি চলো আমাদের বাড়িতে, চলো আমাদের এলাকায় যা দেখা করে আসুন, আব্বুর সাথে কথা বলে আসুন। সে মোটামুটি মানে পালিয়ে বিয়ে করবে না বা ফ্যামিলিভাবে আগে বেঁধে চাচ্ছে। আমি বলছি ঠিক আছে, ওকে ওদিনকে আমি চলে আসি। আসার পরে ব্যাগটা গুছাইয়া আমি বাড়িতে চলে যাই। যাওয়ার পরে আম্মুকে বলি, আব্বুকে বলি, আব্বু বলতেছে তুই পড়াশোনা শেষ করে তারপরে তুই বিয়ে শাদী করিস। এখন আমার আম্মু মনে হয় একটু ওর কথা একটু বলতেছে, একটু টেরা হ্যান তান। আমিও আফুরে রাগ করে মারতে গেছি, তুই কথা বললি কেন, আমার একটা বিবাহ করার পরে তারপরের দিন ও ফোন দিয়ে কইলো কি তাহলে আমার আব্বুকে তোমাদের বাড়িতে পাঠা দিচ্ছি। আমি কই ওকে। তা আমাদের বাড়ি কিছু কাজ আছে, আমার ট্রেনে ঘর তো, টয়লেট তারপরে আপনার হচ্ছে টিউবওয়েল এগুলো সারার জন্য একটু সময় নিলাম। নেওয়ার পরে ওর আব্বু 1 সপ্তাহ পরে আমাদের বাড়িতে গেল। আমি আবার তাকে রিসিভ করার জন্য এসে আসছি। আসার পরে আমি শ্বশুরকে কিন্তু কখনো দেখিনি, কিন্তু শ্বশুরকে দেখে আমি বুঝতে পারছি আমার ওই শ্বশুর। আমি তার হ্যান্ডশাপ করলাম, হ্যান্ডশাপ করার পরে সে মনে করেন আমাকে বুঝতে পারছে এই ছেলে। আমি শপিং করলাম, করার পর খাওয়া দাওয়া করলাম, সব কিছু কমপ্লিট হলো। আমার শ্বশুর খালি লেট করতেছে, তারপর 8টা 8:30 বাজে, তাও কোনো কাজে টাজে নিয়ে আসে না।
তারপর কয়েক নামাজ শেষ করে ইশারের পরে আসবে। কই ওকে ঠিক আছে, নামাজ টামাজ পড়ে ওখানে মনে করেন 8টা, 8:30, 9টা বাজে। তারপরে হচ্ছে ওর পরে এখন কাজী আসলো, হুজুর আসলো, আসার পরে বিবাহ হবে। আমার যে টিচার যে SMS করিয়া দিছে, এখনো বলতে ও বলতেছে কি কয় 70টা না করলে বিবাহ হতে দেবো না, লাগাই দিল পেঁয়াজ। বিবাহ হবে, এখন বলতে 70টা না বললে, আমি কই 70 কি আছে? তখন আমি মুখে বড়া মজলিসের মধ্যেই আমি উঠে যাই, আমার ওয়াইফকে বলি আসলে তো একটা কথা লুকাই রাখছি, আমরা 8 ভাই বোন, 3 ভাই 5 বোন, 4 বোনের বিবাহ হয়েছে, 1 বোন বাকি আছে, আর আমরা 2 ভাই বিবাহ করা বাকি আছে। তখন মনে করেন সে কানাটি করে বিয়ে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এখন আমি আবার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ বিবাহরা আল্লাহ তুমি আমাকে করাই দাও। নামাজ পড়লাম, তো তাৎক্ষণিক আমি নামাজ পড়লাম 2 রাকাত, নামাজ পড়ে আল্লাহ সাহায্য চাইলাম। তখন মোটামুটি অনেকক্ষণ হওয়ার পরে সে বিবাহ দিবই না, আমার শ্বশুরই দেবো না, শাশুড়ি দেবো না। আমার ওয়াইফ বলতেছে কি একে 10 লাখ বিয়ে করবো, 10 লাখ টাকা মহারণা করো। আমার শ্বশুরের সাথে মহারণা বেশি কথা হয়েছে, আমি 1,50,000 টাকা আমার ওয়াইফে মহারণা দেবো। আমি স্বীকার করছি, আমি প্রতি মাসে মাসে 50,000 টাকা, 70-80 টাকা আমি 50,000 টাকা সেভ করে আমি আপনি 1.5 লাখ টাকা মহারণা, আমি 1 টাকাও বেশি দেবো না, আমি এইভাবে বলছি। আমি এই মহারণা আমার শ্বশুর লেগে আবার কথা কাটাকাটি হইতেছে, কইতেছে তুমি 1,80,000 টাকা দাও। আমি কই না, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তার সামর্থ্য অনুযায়ী সে মহারণা দিবে, আমার সামর্থ্য যা আছে আমি তাই দেবো। একটা মানে সাহাবীর তো একটা খেজুর দিয়েও তো মহারণা দিয়ে বিবাহ করছেন, আমি 1.5 লাখ টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না, আমার শ্বশুর রাজি। তারপর এই যে আমি 8 ভাই বোন, এটা বলার পরে আমার ওয়াইফ মনে কান্দাকাটি করে বিয়ে করবো না, সে বলতেছে যে ফল্ট, মানে আমাকে মনে করতেছে মিথ্যাবাদী বলতেছে। তখন আমি কইলাম না, আমি বিবাহ করবই। এখন কান্নাকাটি রাত যখন 10টা, 10:30, 11টা বাজে যায়, তখন পেঁচ লেগে গেল। সে আমার ওয়াইফ বলতেছে কি বিয়ে করবো, ঠিক আছে 10 লাখ টাকা মহারণা করো। আমার ওয়াইফ এই কথাটা স্পষ্টভাবে বলছে, আমি আমার নিজের কানে শুনছি। আমি তো বিবাহ তো জীবনে একটাই হয়, আমি তো আর সারার জন্য বিবাহ দিলাম 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিলাম। আমি তো আমার শ্বশুরের কথা বলছি, আমি 1.5 লাখ টাকা আমি 1 টাকাও বেশি দেবো না। 10 লাখ টাকা মহারণা ধার্য করে এটা নিয়ে অনেক কাটাকাটি করার পরে আমার বিয়েটা হইলো। তারপর মানে 5 লাখ টাকা আমার ফ্যামিলি থেকে বলতেছে 5 লাখ টাকা মহারণা করো। আমার ওয়াইফ বলতেছে না না 10 লাখ টাকা একটা। ঠিক আছে, পরের টুকু আগান। তারপরে হচ্ছে আমার শ্বশুরে বিবাহ দিল, ওই দিনকা করলাম। বিয়ের পরে তো সংসার ঠিক ছিল? বিয়ার পরে একদম আমাকে এতটা ভালোবাসতো আমার ওয়াইফে, একদম অনেক ভালোবাসতো, তার বাপ মা থেকে আমাকে বেশি ভালোবাসতো। কোনো ঝগড়াঝাটি হয় না, কোনো ঝগড়াঝাটি নাই। আর তখন কিন্তু বিবাহ করে আমার শ্বশুর বাড়িতেই আমার ওয়াইফে রাখছে, আমি ওদের বাড়িতেই বাসরঘর করছি, আমার শ্বশুর বাড়িতে। আপনার বাসায় আনেন নাই? আমি আমার বাসায় যাইনি, আমার শ্বশুর দেখছে, আমার শ্বশুরের টার্গেট ছিল গরিব ছেলে দেখে বিবাহ দেবো। আচ্ছা, আপনার বাসায় কি কখনোই আপনার বউ আসে নাই? আমার ওয়াইফ আমার 4 বছরের মধ্যে 2 বার গেছে আমার ওয়াইফ। আপনি আনেন নাই? আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, আমার ওয়াইফে যায় নাই। ওই দিনকে যাওয়ার পরে বলতেছি, ওই দিনে যাওয়ার পরে মোটামুটি আব্বা আম্মুর সাথে সবার সাথে করার পরে তারপরের দিন আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসি। আসার পরে বোনের বাসায় ছিলাম। তারপরে আমাকে বলেন তো ভাই, ঝামেলাটা কখন শুরু হলো? ঝামেলাটা শুরু হয়েছে বলতেছি স্যার, তখন আমি প্রতি মাসে 80-90 টাকা কামাই করি, বাহ ভালো দিনকাল যাচ্ছে। যাওয়ার পরে আমি আবার ঢাকা ইউনিভার্সিটি পড়তাম, 7 কলেজ আন্ডারে পড়তাম, 7 কলেজে, সরোদ্দি কলেজে, বাংলা ডিপার্টমেন্টে পড়ার পরে তখন আমি চাকরি থাকাকালীন অবস্থায় আমার অনার্সে পরীক্ষা পড়ে গেল। আমি চাকরি 80,000 টাকা চাকরি ফালা থুয়া অনার্সে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আসার পরে আমার ওয়াইফের সাথে ভালোই দিনকাল যাচ্ছে। তখন আমি কিন্তু ডাটের মানে অনেক ভালো জামাই তাদের কাছে, প্রতি মাসে 50,000 60,000 টাকা আমার ওয়াইফের কাছে দেই। তখন আমি অনেক ভালো। তখন আমি পরীক্ষা শেষ করে আমি জাহাঙ্গীরনগর গেছি। আমার ওয়াইফ, আমার যেটা আমার শাশুড়ি জন্য একটা ফোন কিনবে। জাহাঙ্গীরনগর থেকে খাওয়া দাওয়া করে গেলাম হচ্ছে সাভারে আসলাম। আসার পরে একটা আমার শাশুড়িকে ফোন কিনে দিলাম 12,000 টাকা দিয়ে। তার টাকা দিয়েই আমি দাম দর করে কিনে দিলাম। কেনাকাটি দেওয়ার পরে তারপরে জাহাঙ্গীরনগর থেকে খাবার টাবার কিনে নিয়ে আমি মন টানতেছে না আমার শ্বশুরবাড়ি আমি যাবো। আমি কেন আমি মাদ্রাসায় যাই, মাদ্রাসায় থাকি, তারপর দিয়ে আমি পরীক্ষা দিতে যাবো নি। কই না আজকের মতন চলো। আমি নবীনগর নাম মুসার, বুঝছেন না, আমাকে নামতে দিল না। আমি মনে টানতেছে না আমার শ্বশুরবাড়ি যাবো। তারপরে পল্লী বিদ্যুৎ ভাইয়ের বাসা আছে, আমি নামে যাই, ও খাবার দিবার চাই, কয় না থাক আজকে আমার লোকে থাকো না। তারপর ওদের বাসায় নামলাম, ইপিজেটে নামার পরে এখানে আমার যেটা আমার শাশুড়ি আগে ভাগে চলে এসে আমাদের থুয়ে খাবার আনতে একটু লেট হয়েছে, আমার যেটা চলে এসে
এখন আমার ওয়াইফ আমাকে অনেক ভালোবাসতো, মানে এখানে হাত ধরে সে মোকেন রোড পার হইতো। ইপিজেড নামার পরে 8টা সাড়ে 8টা বাজে, তখন এমন একটা খারাপ অবস্থা হয়েছে, ওই যে গার্মেন্টস ছুটি হয়েছে, জ্যাম বাসে, এখানে আমার ওয়াইফে দৌড়ের মাথায় আমাকে ধরে রাস্তা পার হয়ে এসেছে, আমিও পার হয়েছি। আমার ওয়াইফে ওষুধ খায়া আমার উপর পড়ে গেছে, আমিও পড়ে যাই রাস্তা পরে, ওর পা কাটছে, আর একটা চারি উঠে গেছে, আমার উপরে পড়ে গেছে, আমি আবার এবার পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে স্যার আমার লাইফে তখন অ্যাক্সিডেন্ট, এখান থেকে হাতটা ভেঙে যায়। কিভাবে? গাড়ি গেছে? না না না, ও আমার উপর এখান ধরে ও পার হইতে চাইছে, তখনও আমার উপর পড়ে গেছে। হ্যাঁ। আমি আবার যোগ না করে কুলাতে পারে, আমিও পড়ে গেছি। হ্যাঁ। পড়ে যাওয়ার পরে এভাবে পড়ছে হাতটা, ওয়ার ওয়েট আমার ওয়েট একসাথে পড়ার পরে টস করে এখান থেকে ভেঙে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে, এভাবে ডিসপ্লেস হয়ে গেছে। আর পরে আমি তার হাত উঠে পাই না, আমার ওয়াইফ চেক করে দিয়ে আমাকে টান্দা উঠেছে, ওর তো কিছু হয় না, টান্দা উঠার পরে আমি আর হাত উঠে পারতেছি না। তো না এই হাত দিয়ে এখানে ধরলাম, ধরার পরে এই যে হাতটা ধরার পরে ও আমাকে ধরে আমাকে রাস্তা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ও কান্নাকাটি করার পরে আব্বুরে ফোন করে, আব্বু তোমার জামার তো হাত ভেঙে গেছে। ও অনেক কান্নাকাটি শুরু করছে। করার পরে ওদের বাড়ির পাশে একটা ফার্মেসির দোকান গেলাম, যাওয়ার পরে আমার হাতটা ব্যান্ডেজ করে দিল। ওখান থেকে ব্যান্ডেজ করার পরে তারপরে আমাকে হসপিটালে গেলাম, তারপরে এক্সরে করে দেখলাম এখান থেকে ডিসপ্লেস হয়ে গেছে এভাবে ভেঙে। সে বলতেছে এটা অপারেশন ছাড়া হবে না, না কয়েক টাকা লাগবে কত। তখন কিন্তু আমার ওয়াইফে আমি আমাদের বাড়িতে নিয়ে গেছি, মহারণা দিছি, বিবাহ করছি সম্পূর্ণ আমার টাকা দিয়ে। আমার বাবাই কিন্তু একটা খরচ করে আমার বিবাহ, আমি 1.5 লাখ টাকা মহারণা দিছি, 2 ভরির কাছাকাছি স্বর্ণ দিছি, তার দাম এখন 5 লাখ টাকা। এখন আমি তো নিরুপায় গেছি, ওখানে অনার্স পরীক্ষা, ওখানে হাতে নেই টাকা, ওখানে চাকরি, হাত নিয়ে কীভাবে চাকরি করবো। আমি চাকরি করতাম, আমার স্যারকে বললাম স্যার আমার হাত ভেঙে গেছে, আমি কীভাবে এখন আপনার চাকরিটা করবো, ট্রেন চালাবো কীভাবে। সে অন্য একটা অপারেটর নিছে। তারপরে ওখান থেকে আমি ওই রাতটা কোনো রকম শ্বশুরবাড়ি ছিলাম, থাকার পরে তারপর দিন আমি ঢাকায় পঙ্গু হসপিটালে আসলাম। আসার পরে এক্সরে করলাম, এক্সরে করার পরে ডক্টর বলতেছে এটা অপারেশন ছাড়া ভালো হবে না। হাতটা ভেঙে একদম ডিসপ্লেস হয়ে গেছে। আমার শ্বশুর মানে অপারেশন করাইব না, আমার ওয়াইফও মানে অপারেশন করাইব না। আমার ফ্যামিলির অবস্থা তো ভালো না, আমি তো ফ্যামিলিতে টাকা পয়সা দিয়ে নিই, ইনকাম করে যা ইনকাম করছি গুছাই রেখে আমার ওয়াইফরে দিয়ে দিছি। তখন আমি টাকা কই পাবো। তারপরে আমার ডক্টর বলতেছে কি এটা অপারেশন ছাড়া আপনার হাত ভালো হবে না, জি কথা বলতেছে। তখন আমি চিন্তা পড়ে গেলাম, কবরেজ দেখাইয়া তারপর দিয়ে কী করা যায়। সে আদিম যুগের মানুষ, সে কবরেজে বিশ্বাস করলো। আমি বলতেছেন আমি অপারেশন করবো, আমার হাতে নেই টাকা, এখন আমি কি করব। তখন আমার শ্বশুরের কালামপুর নিয়ে গেলো, এক কবরেজ নিয়ে গেলো। কবরেজে নিয়ে যাওয়ার পরে আমার কবরেজকে এখানে হাত টান দিয়ে ইট বাঁধিয়ে সে আমাকে ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ করে দেওয়ার পরে মোটামুটি হাঁটি লাগছে, এইভাবে ডিসপ্লেস হয়ে গেছে, হাতকে লাগে। এখন কিন্তু স্যার আমার হাতে লটবর আছে স্যার, 2টা লট বসছি। অপারেশন করছেন পরে? হাতটা 3বার অপারেশন করছে স্যার। শুনেন আমার মর্মান্তিক ঘটনা, আপনিও স্যার কান্নাটি করবেন, আমি এত কষ্ট পাইছি স্যার লাইফে। মানে হাত ভাঙার পর থেকে আমার ওয়াইফে আমি যা কইতাম তাই শুনতো। হাত ভাঙার পর থেকে আমার শ্বশুর শাশুড়ি কেন আমার মেয়েরে কয় জামাই কী করে খাওয়াইবো, জামাই তো হাত ভেঙে গেছে, নানা রকম কথাবার্তা বলে সে বউরে করছে। তখন আমার শ্বশুরও অপারেশন করা হয়ে দেবো না। তারপর আমি করলাম কি, শ্বশুরে 10-12 দিন ছিলাম, দিয়ে আমার শ্বশুর শাশুড়ি কেউ অপারেশন করার জন্য আগ্রহী না। তখন মারে ফোন দিলাম, কয় মা আমার তো এরা করবো না, তুই বাড়িতে চলে আয়। তখন শ্বশুরবাড়ি থেকে রাগ করে আমার কাপড় চোপড় নিয়ে আমি বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আব্বু আমাকে মানিকগঞ্জ নিয়ে আসলো, সাভারে নিয়ে আসলো। আসার পরে এখন বলতেছে অপারেশনের কথা বলতেছে, এখন আর শ্বশুরবাড়িতে করাইবো না। অ্যাট ফার্স্ট যখন আমি কই না আমি অপারেশনই করবো, ডক্টরই বলতেছে অপারেশন ছাড়া যাবে না, আমার হাতটা ভাঙিয়া গেছে, এটা তো আমার জীবন, আমার হাত না থাকলে আমার ওয়াইফ থাকবে না, আমার কেউ থাকবে না, আমার অপারেশন করতেই হবে। তখন আমি মন্নু হসপিটালে ভর্তি হই, মানিকগঞ্জ মন্নু হসপিটালে। তখন আমার শ্বশুর শাশুড়ি ফোন ধরে না। অপারেশন যেদিনকে অপারেশন হবো ওই দিনকে আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউ আসলো। আসার পরে আমাকে ওটিতে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে অপারেশনের ঘরে ঢুকালো। তখন আমার ওয়াইফও দেখা করলো, আমার শ্বশুরও দেখা করলো, গেছে হসপিটালে। যাওয়ার পরে তখন আমার ওয়াইফও ছিল। অপারেশন শেষ হওয়ার পরে আমি কইলাম কি আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফকে নিয়ে আসবো, আমার কাছে রাখবো না।
আমি কইলাম কি বাবা ওরে রাখে যান, আমার তো আম্মু বৃদ্ধ মানুষ, আম্মু পারবো না। কয় না রাখবো না। তখন আমার শ্বশুর আমার জন্য 25,000 টাকা দিছিল অপারেশন করার জন্য। তখন অপারেশন করলাম, আমার ওয়াইফ আমার শ্বশুর শাশুড়ি সব চলে আসলো। তখন টাকা দিয়ে চলে আসলো, আমার কথা রাখলো না আমার শ্বশুরে। কয় না আমার মেয়ে পর্দা করে, নামাজ কালাম পড়তে পারবো না। দেখেন আমি তার স্বামী, আমার কামাই সে খাবে, সে আমার বিপদের সময় থাকবে না। টাকা তো মানুষ কামাই করে, আমি বিপদে পড়ছি, আমার 25,000 টাকা দিছে। আমি শ্বশুর কাছে 15,000 টাকা পাইতাম, তা ওই যে মহারণা দেওয়ার সময় 15,000 টাকা দিয়েছিলাম। আমার ওয়াইফ সে আমার কাছে রাখলো না। তারপরে ফোন দেয় না। এইভাবে করতে 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 আম্মু আমার পাশে ছিল, অপারেশন করতে এত কষ্ট স্যার, মৃত্যু যে কী কষ্ট অপারেশন করে গেলে বোঝা যায় স্যার। এতটা কষ্ট, এতটা মানে জানটা বের হয়ে যাচ্ছে এতটা কষ্ট লাগে স্যার। আত্মার উপরে জুলুম হয়, কষ্ট হয়। এবার করার পরে আল্লাহর রহমতে হাতটা অপারেশন করার পরে বাড়িতে গেলাম। এর মাঝখানে আমি ওই যে পাবনা থেকে চাকরি মানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আমার শ্বশুরে আমাকে 50,000 টাকা জিনিস কিনেছিল, ফ্রিজ, ব্যালেন্ডার। আমার শ্বশুরকে বলছিলাম কি দেখেন আমি এখন স্টুডেন্ট, আমাকে দিয়েন না, আমার তো এখন চাকরি পার্মানেন্ট না, পড়াশোনা করি। আমার শ্বশুরকে অনেক রিকোয়েস্ট করলাম আমাকে এগুলো কিনে দেন না, আমার এখানে চাকরি আছে নাই, আবার পরীক্ষা, আমার এই ফাজিল ওখানে ওয়ান আছে, দুটো একসাথে আবার বিয়ের সাথে করছি, আমাকে দেন। আমার শ্বশুর আমি রিকোয়েস্ট করি, আমার শ্বশুর বললো ঠিক আছে। আমার শাশুড়ি বুদ্ধি হইনে আমার শ্বশুরে 50,000 টাকা জিনিস আমাকে কিনে দিল। এরা ফ্রিজ দিছে, ব্যালেন্ডার দিছে, র্যাক দিছে, এগুলো দিয়ে 50,000 টাকা জিনিস দিছে। দেওয়ার পরে আমার বাসা ভাড়া, রুম ভাড়া, আমার টাকা নেই কে, ওখানে চাকরি চলে গেছে, এখন আমার অপারেশন হয়েছি। তখন শ্বশুরকে ফোন দেয়, শ্বশুর ফোন দেয় না, শাশুড়িকে ফোন দেয়, শাশুড়ি ফোন দেয় না, বউরে ফোন দিচ্ছে, বউ ফোন দেয় না। আমি কী করবো, রাগ করে হসপিটালতে বাইরে যাওয়ার পরে আমার ছোট ভাই ছিল আর আমার আপু ছিল, বলছি যান আমার মাল সাবারা নিয়ে, ওগো ফোন ধরে না, ওগো আমার মাল সাবারা নিয়ে আসেন গা, যান। যাই রাতের মধ্যে যায় আমার আপু আমার ছোটো ভাই যায় ট্রাক ভাড়া করে নিয়ে আসে। এটা আমার ভুল হয়েছে। ওই যে 50,000 টাকা জিনিস নিয়ে আসলে আমি কিন্তু কোত্থেকে আনছিলেন? ওই যে পাবনার উপরে জি, জি, জি। যেখানে আমি চাকরি করতাম ওখানে আমার শ্বশুরে দিছে। তখন আমি প্রতি মাসে 80-90 টাকা কামাই করতাম, এক মাসে কামাই দিয়ে আমি কিনে পারতাম। আমার শ্বশুরকে বললাম আমাগুলো দিয়েন না, যা জানলে দামি এখন পার্মানেন্ট হলে তখন আমার দিয়েন। আমার শ্বশুরের কথাটা না শুনে আমার শাশুড়ির কথা শুনে আমাকে এগুলো দিছে। আমি ওইগুলো রাগ করে নিয়ে আসলাম। আসার পরে আমার শ্বশুর বাড়িতে খবর গেছে, তোমার জামাই তো মাছ ফেরা নিয়ে গেছে। আমি রাগ করে আমি ওয়াইফের একটু বকা চকা করছি, তুই আমার পাশে ছিলি না, তুই আমি ওর ওয়াইফ, আমি তোর স্বামী, তোর 50,000 টাকা জিনিস হয় না, আমার 1.5 লাখ টাকা জিনিস তোর দিয়ে রাখছি, আমারটা কেমনি সয়, আর আমি বিপদের সময় তুই ছিলি না। এই যাই ঝামেলা হয়। তারপরে অনেকদিন হাত পা ঠিক হওয়ার পরে আমি আবার শ্বশুর বাড়ি। ডিভোর্স দিল কবে? প্রথমবার ডিভোর্স, হাত ভাঙার পরে আমার ডিভোর্স দিছে প্রথমবার। কি বলে দিছে? আমি মালসোয়া নিলাম কিসের জন্য, মালসোয়া নিচ্ছি কিসের জন্য, আমার হাত ভাঙা। আমার শ্বশুর আমার শাশুড়ি বুঝাইছে এই ছেলে আর জীবনে কিছু করতে পারবে না, যে ক্রেন মানে চালাইতো ওটা আর চালাই পারবো না, 80-90 টাকা প্রতি মাসে কামাই করতে পারবো না। মেয়েকে বুঝ দিয়া প্রথমবার ডিভোর্স দিছে। আমি কেন ও বলতেছি কি না, তুমি তোমার বাপ মায় তোমার করে তুমি আসো ঢাকায় আসো, মুসি লেখা দিতে হইব। আমার বাপ মায় তো কিসের মুসি লেখা দেবো, আমাদের এলাকা কেউ রাজি হয় না। তখন মনে করেন যে রাজি হয় না, আমার আর আসি না। আমি আমার শ্বশুরবাড়ি আসি, আমাকে ঢুকে দেয় না বা আমাকে তাড়াইয়া দেয়। তখন এভাবে করতে 1-1.5 মাস করার পরে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দেওয়া দেয়। ডিভোর্স দেওয়ার পরে আমি তো কুত্তে পাগল গেলাম। আমি আমার ওয়াইফে আমার নিজের থেকে বেশি ভালোবাসি, এরকম অবস্থা, কুত্তে পাগল গেলাম। এখন ডিভোর্স হয়ে যায়, আমার ওয়াইফও কান্দাকাটি করে, আমাকে ফোন দেয়, আমিও ফোন দেই। এর মাঝে মনে করেন দুইটা পক্ষের এক হইতেছে না। আমার শ্বশুরের কথা হয়েছে তোমার বাপ মায়ের নিয়ে এসে তুমি কোর্টে যায়া এটা নতুন করে ঠিক করলো কতদিন পরে? আবার কথাটা শুনেন স্যার, মুসিলিকা দেবো। এখন আমার বাপ মায়ের তো কইতেছে না আমি মুসিলিকা দিয়ে আমি বউ নিয়ে আসবো না। আমি বাপ মায়ের ওখানে রাজি করাতে পারি না, ওখানে আমার ওয়াইফ সে তার বাপ মায়ের রাজি করাতে পারে না। তখন এই দুই পক্ষ ভুল বোঝাবুঝির কারণে সে ডিভোর্স দিছে। তখন আমি তো পাগল হয়ে গেলাম, আমার ওয়াইফও মোটামুটি ফোন টোন দেয়, কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি। ফেরত আসলে কতদিন পর? তারপরে 1 থেকে 1.5 মাসের মধ্যে, তাও দেখেন ও আগে ছিল মহারণা 10 লাখ টাকা, পরে ও কইতেছে 15 লাখ টাকা মহারণা। তুমি আমার কি শর্ত আছে? কি শর্ত?
কয় কোটি চালাবো না, তোমার বাপ মায়েরে নবীনগর পল্লী বিদ্যুৎ আইসা একটা উকিল ছিল, ওকে আগে ছিল 10 লাখ টাকা মহারণা, পরে 15 লাখ টাকা মহারণা কইরা ওর যে শর্ত ছিল সমস্ত শর্তগুলো মানে নিছি আমি। বাপ মায়ে কোনো আবার রাজি কি শর্ত ছিল? ওর শর্ত ছিল আমাকে ঢাকা রাখতে হবে, আমাকে তোমাদের বাড়িতে নিতে পারবে না, জোরপূর্বক করে আমাকে তোমাকে বাড়িতে নিতে পারবে না, মনে চালিয়ে যাবো তাহলে যাবো না, আর আমাকে ঢাকা শহরে রাখতে হবে, মানে কখনো প্রেশার করে আমার তোমাদের এলাকা নিতে পারবো না। আমারে অনেক শর্ত ছিল। তারপরে তোমার বাসায় তোমার বাপ মায় ব্যতীত অন্য কেউ আসতে পারবো না, তোমার বাপ মা আসলে পরে আমার পারমিশন নিয়ে আমার বাসায় আসতে হইব, তারপরে তুমি আমাদের বাড়িতে যেতে পারবে না, আমাকে পড়াশোনার বিঘ্ন ঘটাতে পারবো না, আমি পড়াশোনা করতে পারবো, আমার স্বাধীনতা দিতে হইব, এরকম বলে 10-15টা শর্ত। আমি সমস্ত শর্তগুলো মেনে নিছি। তার বাপ মায়ের তো রাজি করা পারি না, তখন বাপ মায়ের করলাম চল আব্বা কোর্টে যাইতে হবো না, উকিল চেম্বার যায় একটা করে সামান্যভাবে করতে হইব। তখন আগে ছিল 10 লাখ টাকা, পরে 15 লাখ টাকা মহারণা দিয়া বাপ মায়েরে অনেক কষ্ট করে বাপরে, আর বাপরে যে মানে কতটা কষ্ট পাইছে সে আর রাজি হবো না। 15 লাখ টাকা দিবো কোন জায়গা থেকে, তুই কামাই করিস কয় টাকা, তুই 15 লাখ টাকা কোন হিসাবে দিবি? বিয়ে করলে কত টাকা মহারণা ধার্য করতে হয় না? 10 লাখ টাকা করার পর 15 লাখ টাকা ধার্য করার পরে সে আমার আবার নতুন করে আর বাপরে আয়নার পরে ওই 3 মাস থাকি তবে ঘুরে আনা যায়, 1.5 মাস না 2 মাসের মধ্যে মোটামুটি আবার নতুন করে বিবাহ করে রেখে। তারপরে সংসার কেমন চলতেছিল? তখন তো ও তো আমার কাছে না, ঢাকা। ওকে বাড়ি এসে ঢাকায়, আমার বাড়ি এসে মানিকগঞ্জ আচ্ছা। চরের মধ্যে, ওর বাড়ি এসে ঢাকা। মানে দ্বিতীয়বার যখন নিল তখন আর আপনাদের একসাথে থাকা হয় নাই? তখন বিবাহ করে ওকে বাড়িতে রাখছি, আমি আমার মতন আমি আসছি। আসার পরে আমি চাকরি বাকরি করলাম, করার পরে তারপরে হচ্ছে চাকরি করার পরে আগে 70,000 টাকা চাকরি করতাম, ওই চাকরিটা চলে গেছে। তখন হাত ঠিক হওয়ার পরে আমি আবার চাকরি বাকরি খুঁজলাম, একটা গার্মেন্টসে ঢুকলাম হেল্পার হিসাবে। ঢোকার পরে 6 মাস না 3 মাস হেল্পারি করার পরে তারপরে অপারেটর রইলাম। দেন আমি আগে কামাই করছি 70-80 টাকা, আমাকে 15-20 টাকা আমার পেট বলবো, আমারও ভালো লাগে না। চাকরি করার পরে অনেক কষ্ট মষ্ট করে গার্মেন্টসে একটা সেকেন্ড মোকেন মাথা ঘুরে বেঁধে এত প্রেশার ক্রিয়েট করে গার্মেন্টসের মধ্যে। করার পরে গার্মেন্টস চাকরি করলাম, কিছু টাকা ক্যাশ করলাম, করার পরে আমার শাশুড়ি আর আমার ওয়াইফ আমাকে আমার শ্বশুরকে না জানে অন্য একটা বাসা থেকে আমাকে তুলে দিছে। দ্বিতীয়বার যখন আমি সংসারটা পাতার পরে দেওয়ার পরে অনেক কানাকাটি আমার ওয়াইফ করলো, আমি করলাম, করার পরে বাসা নিয়ে আসলাম, নতুন একটা বাসা নিলাম। নেওয়ার পরে আমি অল্প কয়েকটা বেতন পাই, তখন 15-18 হাজার টাকা বেতন পাই। এবার করার পরে আমার ওয়াইফে নিয়ে আসলাম, আনার পরে সংসার করলাম। তখন আমার শ্বশুর তো রাগান্বিত, হ্যাঁ মেয়া দিছে ফকির নির্বাচারে নানান রকমের কথাবার্তা বললাম। তারপরে কিছুদিন যাওয়ার পরে শ্বশুরকে বুঝাইছে, স্বাভাবিক হয়েছে। তারপরে তখন আবার আবার ডিভোর্সটা কেন হলো? লাস্ট টাইম ডিভোর্স কেন? শুনেন স্যার, তারপরে মোটামুটি 2-3 মাস চাকরি করার পরে আমার চাকরিটা চলে গেল। যাওয়ার পরে তখন বললাম কেন তুমি তোমাদের বাড়ি যাও, আমি আবার চাকরি বাকরি করি, আমার টাকায় কয়েক টাকা দেয়, তোমার তো বাড়িতে এখানে থাকা খাওয়ার অবস্থা তো ধনী মানুষই, আমি জানি গরিব মানুষ, আমার 15-20 হাজার টাকা বেতনের চাকরি কয়টা হইব। তখন তাকে বাড়িতে দিলাম, পাঠা দিলাম, মাল সামানা যা ছিল দেওয়ার পরে তারপরে এভাবে করে আবার বাসা নিলাম ওদের বাড়ির পাশে বাইপাইল বাসা নিলাম। নেওয়ার পরে ওর আব্বা একটা ফ্যান দিছিল, দেওয়ার পরে ও করে কি বাড়িতে যায় 1-2 দিন, আমার পারমিশন ছাড়াই ওখানে আসে না, আমার পারমিশন ছাড়াই আমাকে 2 দিন 1 দিন এভাবে থাকে। খাওয়া দাওয়া কষ্ট হয়, আর আমার গার্মেন্টসে চাকরি করি, অনেক কষ্টর চাকরি, আমার লাইফে এরকম কষ্ট করিনি। গার্মেন্টসে যে পরিমাণ কষ্ট, আমি আরামে কামাই করছি 80-90 হাজার টাকা, আর মানে 12 ঘন্টা 10 ঘন্টা খাইটা 18 হাজার টাকা 15 হাজার টাকা বেতন, তখন আমার পোষায় না। ওবারে বলে বাসা নিলাম, নেওয়ার পরে ও করে কি বাড়িতে যায়, আমাকে না বলে যায়, আমি ওর বউ ছাড়া থাকতে পারি না। একটা মানে আমি যখন সমস্ত ডিউটি শেষ করে বাসায় আসি, আমার ওয়াইফের না দেখলে এবারে কেন আমার আর ভালো লাগে না। স্যার দেখেন, আমি যখন একটা পুরুষের কাজ করে সমস্ত কাজ করার পরে যখন বাসায় ঢুকে তার ওয়াইফের চেহারা দেখলে তার ক্লান্ত মানে সমস্ত দূর হয়ে যায়। আমার ওয়াইফকে না পারলে আমার মাথা ঠিক থাকতো না, রাগারাগি করতাম, ফোন দিতাম। এভাবে করতে করতে আমার শ্বশুর একটা আমাকে ফ্যান দিছিল, ফ্যান দেওয়ার পরে চার্জার ফ্যান 6,000 টাকাতে কিনে দেওয়ার পরে আমার ওয়াইফে আসে না আসার কারণে আমি ওরে ফোন দিয়া
ওর ফ্যানটা আচারটা ভাঙে ফেলেছে রাগ করে। হ্যাঁ, আমার নাম বিচার। আমার শ্বশুর, আমার জেঠাস, আমার ওয়াইফ, আমার শ্বশুর, এর 4 জন আছে বিচার করে লাগলো আমার। আমি আমার ওই বাড়ি বলছি ভাই আমি তো ফ্যান ভাঙে ফেলেছে রাগ করে, আমার ওয়াইফ আসে না দেখে। এই দেখেন আমার শাশুড়ি আমার কিরকম নির্যাতন করতো। আমার ওয়াইফ, আমি কি একবার সম্পর্ক করবো না 2বার করবো, আমার মনে যতবার আমি তাই করবো। আমার শাশুড়ি পারমিশন করতে হইব, তারপরে জোর করতে পারবো না, তারপরে হচ্ছে তুমি আমার মেয়ের উপর জুলুম করতে পারবে না। শাশুড়ি বলতো? শাশুড়ি মানে ওই যে আমি ফ্যান বাংলাম না, তখন বিচার আইছে। আমার আমার ওয়াইফে কিছু হলে না আমার কাছে ফোন দেওয়া করতো, মা তোমার জামা অমুক করছে অমুক করছে। আর আমি সম্পর্ক করতাম, মারে বলতো। এবং এটা নিয়ে আপনার শাশুড়ি? হ্যাঁ, আমার শাশুড়ি বিচার বসাইছে করতে হইব। সিরিয়াসলি? আল্লাহর কসমকে বলতেছি, আমাকে ওই ফ্যান ভাঙছিলাম না, ওই দিনকে বিচারে কইতেছে আস্তে করতে হইব, এত জুলুম। আমার ওয়াইফ তো একটু মোটা সোটা ছিল, সে মনে আসলে আমার সাথে মানে ওইরকম সম্পর্কটা সে মানে পারতো না। ফ্যাট ছিল মোটা মানুষ, এমনি তো সাইজও কম থাকে, আর আমি তো হ্যাংলা পাতলা, আমার বেশি ছিল। থাকার কারণে আমার শাশুড়ি কইতেছে কি আমি আরে আস্তে করতে হইব। দেন আমাকে কতটা নির্যাতন করে রাখছে আমার শাশুড়ি, কইতেছে আস্তে করতে হইব, জুলুম করা যাব না। এই বিচার করার পরে আমার শ্বশুর আমার খাইবার নিয়ে গেছে। আমি ফ্যান ভেঙে ফেলাইছি, ভেঙে ফেলানোর পরে আমার বউ দেখছে ফ্যান ও ফোন দিয়েছে বাবারে, বাবা ও কই কয়রা খাওয়াচ্ছি। আমি তো জানি না যেন আমাকে মারবো। আমি আমার শ্বশুর খাওয়া দাওয়া শেষ করে বাসায় ঢুকছি, আমাকে আমার বউ ওরকম না দইরা ভিতর নিয়ে ফ্যানে যে চার্জার ছিল না ব্যাটারি, স্যার এমন করে মাথা আঘাত করে, এখানে আঘাত করছে 3 থেকে 4টা। 6,000 টাকার ফ্যানের এত অনেক 5 কেজি দেবো মিনিমাম। আঘাত করার পরে ও রাগ টাগ করে আমাকে মারে টেরা আমাকে রুমে ফালাতে ও চলে যায়। ওর বাপ, ওর বোন, ওর মায় চলে যায়। তখন আমার শ্বশুরে একটা বিচার করলো না, হয় তুই স্বামীর শরীর আদি কিসের জন্য, এটা থাপড়ও দিল না, কিছুই করলো না। আমার শাশুড়ি কিছু করলো না, আমার শ্বশুরও কিছু করলো না। এর কতদিন পর ডিভোর্স হলো? তখন আমি আবার ডিভোর্স, তখন আবার ডিভোর্স হয় নাই। হওয়ার পরে আবার বিচার হয়েছে, আবার অনেকদিন যাওয়ার পরে আবার এর মাঝখানে আমার আবার অপারেশন হয়েছে। ওই যে লট ছিল না, লটটা বার করার জন্য অপারেশন হয়েছে। ওকে ফোন দিছে, ও আমার অপারেশনে যায় নাই, খালি দেখতে গেছিলো মেহমান। আমি যখন অপারেশন হই ও আমাকে দেখে হসপিটালে দেখে ও চলে আসে। আধা ঘন্টা লাগছে নবীনগর থেকে, 1 ঘন্টা লাগছে। ও মেহমান ছিল দেখে ও চলে আসে। এর কতদিন পর ডিভোর্স হলো? তারপরে শুনে তখন আমি আবার করার পরে তখনও সংসারই আছে। তারপরে এখানে আবার এখানে বসলাম, মায় মতবারা নিয়ে এখানে বইসা মীমাংসা করে দিল, আবার সংসার পাতলাম। ওদের বাড়ির পাশে এবার রুম নিলাম, মানে এত ফাঁকের নীতি ঘরের সাথে রুম নিছি, নতুন ইপিজেটের পাশেই রুম নিছি। নেওয়ার পরে এখন ওই বিচার ক্ষেত্রে আমি বুঝতে পারছি এটা মানে লাস্ট আমার শ্বশুর শাশুড়ির বিচার। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার, তারপর আমার কাকা, আমার বড় ভাই, আমার আব্বু, সমস্ত মানুষ নিয়ে বিচার করে সমাধান করে খালি আমার সারা জন খালি আমি তো মার খাইলাম, আমার ওয়াইফের সাথে মার খাইলাম, আমার ফ্যামিলির সাথে আমি মার খাইলাম, তারপরে হচ্ছে সবার কাছে আমি মার খেলাম। শেষে কি বলে ডিভোর্স? তারপরে স্যার শুনেন, আমি আবার এর ফাঁকে বাসা ওদের কাছে নিলাম, নেওয়ার পরে তারপরে হচ্ছে চাকরি নিলাম ওদের বাড়ির বগলে ইপিজেটে। চাকরি নেওয়ার পরে তখন সুপারভাইজার চাকরি নিলাম, গার্মেন্টসে সুপারভাইজার। অনেক কষ্ট স্যার, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাটা লাগে, মানে দাঁড়ায় থাকতে হয়। আমি দাঁড়ায় থাকতে পারি না, অনেক কষ্ট করে। ওই গার্মেন্টস করে কি 3 মাস পর পরে লোক ছাঁটাই করে, পার্মানেন্টভাবে রাখে না। তখন আমার কাছে 60-70 টাকা ছিল, আমি আবার খাট কিনলাম। আমার ওয়াইফের না জানে আমি খাট কিনে নিলাম। আমি বলছি আমার চিন্তা ভাবনা ছিল আমি শ্বশুরে কোনোদিন ব্যবহার করবো না, আমার নিজে ইনকাম করে আমি নিজে চলবো, আমার শ্বশুরে 1000 কোটি টাকার মালিক থাকুক। তখন বাড়ির বগলে বাসা নিলাম। তার আমার ওয়াইফ আগের মতন শুরু করে, 1 দিন আসে 2 দিন আসে না। আমি শ্বশুর শুনলাম, বাবা আপনি আসেন না কিসের জন্য, আপনি কোটি টাকার মালিক হতে পারেন, আমি তার স্বামী, আমার কথা আপনার মেয়ে শুনতে হইব, আপনার কথা আপনার মেয়ে শুনবে না। আপনি 1000 কোটি টাকার মালিক থাকেন, আমার কোনো আসে যায় না। আমার ওয়াইফ আপনার বাড়িতে কালকে যাইব না। আমি শ্বশুর আমি ঠেট দিছি, আপনার মেয়ে তা কী হয়েছে, আমার স্ত্রী, আমার কথা আপনার মেয়ে শুনতে হইব, আপনার কথা আপনার মেয়ে শুনবে না। দেওয়ার পরে তার মানে মেয়েরা কী কইছে না কইছে, মোটামুটি ভালোভাবে সংসার শুরু করছে। লাস্টবার যে ডিভোর্সটা হইলো এটা আমি মনে করি আমারই দোষ, কারণ
ইপিজেডে চাকরি নিছি, সুপারভাইজারের চাকরি নেওয়ার পরে তাৎক্ষণিক আমার 2.5 মাস 3 মাসের মধ্যে চাকরি চলে যায়। আমি অনেক রিকোয়েস্ট করি, স্যার আমাকে চাকরি দেন, আমার ওয়াইফ আবার সারা সরে যাবো, আমি অনেক রিকোয়েস্ট করি, তারা মানলো না। না মানার কারণে আমাকে যেদিন আমার অফিস থেকে বের করে দেবো, তোর করতে আমার ওয়াইফ আর থাকবো না রে, আমার নিজে থেকে না, অফিস মন থেকে একটা মানে ডাক্তার, আমার ওয়াইফ আর থাকবে না। তখন আমার ওয়াইফকে ফোন দিলাম, আমার ওয়াইফ মনে হয় সে গোসলে ছিল, আমার ওয়াইফ ফোন ধরতে পারে না, খাওয়ার সময় ফোন দিল, আমার মানে চাকরি নেই কে, আমার ওয়াইফে বুঝতে পারে, আমি বললাম ফোন দিলাম, আমার শাশুড়িকে, হুমা তুমি এই সময় ফোন দিছো? আমি কই মা আমি তো বাড়িতে যাবো, ও পোলান পড়াই তো পোলা পান টোলা নিয়ে আমার বাসায় আসলো, আসার পরে আমি ওরা কই না কেন রান্না করে কাইয়া আমার তো চাকরি নেই কে। তখন একটা পেপার দিছিল, আমাকে দেখাইলাম, ও বিশ্বাস যায় না, আমাকে এই যে পেপার দিছে। ও মনটা খারাপ হয়ে গেল। ঘর যাওয়ার পরে পোলাপান পড়াইতেছিল, তখন আমার ওর ডেঙ্গু জ্বর হইলো, তখন আমার চাকরি নেই কে। আমি আবার বউ স্যার আমি একদিন এক রাতে থাকতে পারি না, আমার বাসা এখানে, আমার শ্বশুরবাড়ি এখানে, আমার শ্বশুরবাড়িতে আমি যাইতে পারবো না, বাধা, ধনী দেখে তার বাড়ি, বড় লোক দেখে তার বাড়িতে যাইতে পারবো না, আমি কী করি, আমার বাসা থেকে আমার শ্বশুরবাড়ি যাইতে পারবো না। তারপর আমার ওয়াইফের ডেঙ্গু জ্বর হইলো, হওয়ার পরে আমি ফোন দিলাম, কয় তোমার দেখতে আসতেছি। আসার পরে ওকে দেখে আমি আসলাম, ওর শরীরের অবস্থা ভালো না, ডেঙ্গু জ্বর হইব। আমি শরীর গেলাম, বাবা এটা তো ঝামেলা, বাজো টাকা পয়সা লাগে আমি দিই, আমার শ্বশুর না টাকা পয়সা লাগবো না। দেওয়ার পরে ওর ডেঙ্গু জ্বর মোটামুটি শেষ হলো, আমার চাকরি নেই, আমি আবার চাকরি খুঁজতেছি, মাঝখানে আমারও ডেঙ্গু জ্বর হইলো, মাদ্রাসায় গেছি, মাদ্রাসা থেকে আসার পরে আমাদের শরীরে অত্যাধিক জ্বর, ওর মতনই ডেঙ্গু জ্বর হইলো। তারপরে আমি 10-12 দিন বাসায় ছিলাম, ওর পোলান পড়ায়, তারপরে আমি কী করবো, মা বাবা নাকি গ্রামে জায়গায় চলে, ওকে বলে ও আমাকে অনেক সেবা যত্ন করতো। যখন আমার ডেঙ্গু জ্বর হয়েছিল না, আমাকে মোটামুটি শরীর মুছাই দিত, তারপরে খাবার দিত, তারপর আমার অনেক সেবা যত্ন করতো। ওকে, আমরা শেষ করবো, গল্প শেষ করবো। আর একটু স্যার, তারপরে হচ্ছে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমার জ্বর শেষ হলো, হওয়ার পরে আমার শ্বশুরকে ফোন দিল, দেওয়ার পরে কোথায় হুমান তুমি কবে আসবা, শরীরে কী অবস্থা, আমাকে ভালো, আমি আসবো। আসার পরে আমার শ্বশুর জন্য আমি 1 বস্তা চাউল নিয়ে আসলাম, আসার পরে চাউল টল দিলাম, তারপরে আমি আবার বাসা চলে আসলাম। তারপর ওয়াইফে আমার ওকে বাসা থেকে নিয়ে আসলাম, আমার কাছে টাকা আছে 5,000 টাকা, রোমবারা দিল 5,000, সামনে আমার কামিল পরীক্ষা, এখন আমি পরীক্ষা দেবো কীভাবে, রোমবারা দেবো কীভাবে, টাকা যা ছিল সমস্ত টাকা তুলে নিয়েছি, 5,000 টাকা আছে। আমি কোনোদিন ওর কাছে কেউ চাইনি, কইছি না তুমি আমার 1 সেট বই কিনে দাও, ও কইতেছে না আমি বই কিনে দেবো না, আমি তো রোমবারা তো দিয়ে পড়তেছি না, কী করবো, আমি দিই 3,000 টাকা রোমবারা, ও দিত 2,000 টাকা, এই 5,000 টাকা রোমবারা দিতাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি 1,000 টাকা কম দিছি মাসে, করার পরে ও রাগটাগ করে বাড়িতে গেছে, আমি তো রাগটাগ করছি, পুরো সে টাকা না থাকলে তো মাথা হট থাকে। তারপরে ও আর বাসায় আসে না, আমি রাগ করে মাদ্রাসায় চলে যাই, যাওয়ার পরে আমি আবার ব্যাগ সারাদিন ঘুরে টুরে, মনে নাই শান্তি, আমার মনের ভিতরে নাই শান্তি, আমার বউ আমার কথা শোনা, মানে টাকা চাকরি নাই, এখন আমার বউ আমার চলে যাবো, এরকম মন মানসিকতা হইতেছে। তারপর ওই দিনকে আমি লাস্ট ওকে বাড়িতে গেলাম, ওর আবার 16 ডিসেম্বর ও অনুষ্ঠান করবো, ওদের বাড়িতে আমি যাইতে পারবো না, এটা নিয়ে লাগছে মূলত। ওকে দেখছে তোমার খাবার পাঠিয়ে দেবো নি, তুমি খাবার টাবার খাই তুমি বাসায় থাকো। আমি কই তোমার পোলাপান তুমি আয়োজন করবা, তুমি আমার স্ত্রী, আমি তোমার বাড়ি যাবো না, আমি তো রাগ করছি ওর সাথে, আমাকে তোরা যাইবে দেবো না, তুই কালকে আমার বাসায় থাকবি। এ রাগটা করে ওই দিনকে রাত্রে ওর সাথে রাগ করছি, সন্ধ্যার পর রাগ করা 15 ডিসেম্বরে আমি ওর সাথে রাগ করছি। 16 ডিসেম্বরে অনুষ্ঠান করার পরে আমি মাদ্রাসা যাওয়ার পরে ঘোরাফেরা করে যাওয়ার পরে আমি আর ওরে ফোন টোন দিই, রাত 8টা 8:30 9টা বাজে, তখন ফোন দিচ্ছি, আমি কই তুমি, ও বলতেছে যে আমি বাসায়, ও ফোন ধরে না। আমি রাগ করে বাসায় থেকে আমার ও বাড়িতে যাই, আমাকে বাড়িতে ঢুকবো না, ওর মায়ের দিয়ে চিল্লাচিল্লি শুরু করছে, ও চিল্লাচিল্লি শুরু করছে, ওর মাও চিল্লাচিল্লি শুরু করছে, হ্যাঁ আমার মেয়ারে তুমি ওই কও, আমি কই আমি না তোমাকে বাইতাম না, আমার বউ আমার কাছে আসুক। তারপরে আমি শ্বশুর আমার করে আসো এখানে বৈশা দিয়ে, শ্বশুর আমার শাশুড়ি করতেছে কি, হ্যাঁ তুমি ওইটা করো, নানা রকমের কথা বলতেছে। তারপরে সুবাইজা বসানোর পরে বলতেছে যে আমার শ্বশুর এখানে বসলো, আমার ওয়াইফে বসলো এখানে, আমার শাশুড়ি বসলো এখানে। আমার শাশুড়ি করতেছে কি,
কয় তোমার কাপড় তুমি দুবা, তোমার রুম তুমি মুছবা। আমার ওয়াইফ কইতেছে কি, আমি কই আমার শ্বশুর বিচার করবো। ফজরের নামাজ আমার ওয়াইফে একদিনও পড়ে না, আমি দেখি না। আমি কই দেখেন আপনার মেয়ে এই কাণ্ডগুলো করে, আপনার মেয়ে ফজরের নামাজ পড়ে না। এই কথা কইছি, আমার ওয়াইফ কয় কি, কয় তুই না রাতে সম্পর্ক করলি মা বাবার সামনে ওপেনে, কয় তুই সম্পর্ক করলি। আমি কই করলি কি নামাজ পড়া যায় না? কথা এক কথা দুই কথা না, কয় কুত্তার বাচ্চা তুই আমার এখানে বকা দেয়, কয় কুত্তার বাচ্চা তুই এই মাসে 1000 টাকা কম দিচ্ছিস কিসের জন্য? আমি কিন্তু ওয়াইফে বুঝাই বলছি, দেখো আমার কাছে টাকা নেই কে, আমার ফ্যামিলির অবস্থা ভালো না, এখন তোমারও তো অবস্থা ভালো। আর ও টিউশনি করে 8-9 টাকা কামাই করতো, ওই টাকাগুলো ওই খরচ করতো, আমি একটাও নিতাম না। আমার টাকাগুলো ও খরচ করতো, আমার বাসায় সমস্ত টাকাগুলো খরচ করতাম। ও বলতে ওই কুত্তার বাচ্চা তুই এই মাসে 1000 টাকা কম দিচ্ছিস কিসের জন্য? মায়ও কিছু করলো না, বাবাও কিছু করলো না। তারপরে আমি যদি দেখেন আপনি মেয়েরা আমার কাপড় চোপড় আমার দোয়া লাগে, আমার শাশুড়ি বলতেছে আমার কাপড় চোপড় আমার ধুইতে হইব, আমার রুম আমাকে মুছতে হইব, তার মেয়ে আরে বসা বসা খাওয়াবো খালি। আমার শাশুড়ির কথা হয়েছে এইটা। আমি কইছি দেখেন আপনি প্রাইম মিনিস্টার হোক না কেন, আমার রান্নাবাড়ি আপনার মেয়ে করতে হইব, আমার কাপড় চোপড় ধুইতে হইব। এই কথা দুই কথা নিয়ে আমার আমার শাশুড়ি বলকে তুই কি আমি আর যোগ্য না? আমি আর প্রাইম মিনিস্টার বলছি, কয় কি তুই কি প্রাইম মিনিস্টার বানান করতে পারবি? আমার শাশুড়ি আমার ইচ্ছা মতন অপমান করে। করার পরে আমি আসমো, ও টেকনিক করে আমার ওই দিনকে লাস্ট ওর লাগে আমার সম্পর্ক ছিল। আমার রাত্রে ঘুম আসে না, না আসার পরে অনেক কষ্ট মষ্ট করে রাত্রে 2টা-3টার দিকে ঘুমাইছি। ঘুম আসার পরে ওদিনকে আবার শারীরিক সম্পর্ক করছিলাম। করার পরে সকাল 8টা না 9টার দিকে বাসা থেকে আসে। ও আবার ওই যে খাবার টাবার ছিল, ও আমার বলতেছে তুই ওখান থেকে খাবার নিয়ে, আমি কোনো আমি যাবো না, তুই আইনা দে। এই কথা কাটাকাটি হয়েছে। ওর ভিতরে আমি যা দিয়ে বুঝছি, আমার ওয়াইফের ভিতরে অনেক অহংকার। ধনী মানুষ, 2 একটা প্রতি মাসে বাসা ভাড়া পায়, তারপরে 2টা বোনের ডিভোর্সি, আমার যেটা ডিভোর্সি, আমার ওয়াইফের ডিভোর্সি। আর বড় ছেলে আছে, ছেলেও আমাকে বাড়ির থেকে বার করে দিছে, ছেলে বড় বাসা থেকে বের করে দিছে। আর আমার ওয়াইফ অত্যাধিক অহংকার। এ হওয়ার পরে ভাই, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? এখন আমার জীবন থেকে যা শিখবে, আসলে মেয়েদেরকে বিশ্বাস করতে নাই, মেয়েদেরকে কখনো বিশ্বাস করতে নাই। আমি দেখেন স্যার, আমার ওয়াইফে আমি বিশ্বাস করে 2 ভরি স্বর্ণ দিয়েছি, তার নাম 5 লাখ টাকা। আর হচ্ছে আমি তাকে আমার ওয়াইফে যা চাইছে আমি তাই খাওয়াইছি, পড়াইছি, কোনো জিনিস কমতে রাখি নেই। অথচ আমার এত ভালোবাসার জিনিস, আমার টাকা না থাকার কারণে সে আমার 2বার আমাকে ডিভোর্স দিছে। প্রথমবার ডিভোর্স দিছে নিয়ে আসছে, আবার সেকেন্ডবার ডিভোর্স দিছে। ওই দিনকে আসলাম না স্যার বাসা থেকে বের হয়ে, তারপর আর আমাকে সে ফোন টোন দেয় নাই। তখন তার মানে আপনি বলতে চান যে টাকা না থাকাটাই পুরুষের একটা অভিশাপ? জি। আমি এখানে অনেক ভুল করছি স্যার। আমার টাকাগুলো আমি যখন মাঝখানে ওই যে 50-60 টাকা ইনকাম করতাম, আমার বাপ মায়ের আমি কখনো 50-60 টাকা দিইনি। আমার ওয়াইফের আমি 70,000-50,000 টাকা বানলি দূরে দিতাম, নাও তুমি তোমার কাছে রাখো, এতটা বিশ্বাস করতাম। তখন আমার ওয়াইফ আমাকে সেই ভালোবাসতো। আর বন্ধুকে কইতাম আমার স্বামীর মতো স্বামী হয় না। আর যখন হাতটা ভেঙে গেল, এই যে লটবার আছে, 3বার কিন্তু অপারেশন করছি, এখানে আর অনেক কিছু হাইট আছে। 2বার কিন্তু ওর জন্য হাতটা ভাঙছে, ওকে মাইরে হাত ভাঙছিলাম, হাত দিয়ে ওর একটা কিল দিয়েছিলাম, কইছিলাম কি অমুক চল যাইবো না, এখানে হাত কিল দিয়েছিলাম, ওখানে আমার হাতটা ভাঙেছিল। 3বার অপারেশন করছি হাতটা, এখনও একটা পাতি বড় আছে। এখন যাই বলবো, মেয়েদেরকে কখনো বিশ্বাস করাতে নাই কে। আর হচ্ছে ইনকাম যাই করবা নিজের কাছে রেখে দিও, ওয়াইফে কখনো কোনো জিনিস দিতে নাই কে। হ্যাঁ দাও, তুমি আমার সংসারে থাকে খাও, সমস্যা নাই, কিন্তু স্যার আমার মতন বুক আমি আর যেন কেউ না করে। আচ্ছা।